আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়ের শক্তি উপন্যাস। লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা ২২। ক্যালিফোর্নিয়াতে আজ বেজায় ঠান্ডা পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় কনকনে ঠান্ডা হাওয়া এসে একেবারে নাক মুখ চিরে ভেতরে প্রবেশ করছে। এলোমেলো বাতাসের তীব্রতায় ঝরে পড়া আকর্ষণীয় ম্যাপল পাতায় ভরে উঠেছে রাস্তাঘাট। আজকে আর যেন তেন শীতের পোশাক পরে শীত নিবারণ করার সুযোগ নেই। তাই তো উষ্ণ কোট, গ্লাভস, পায়ে বুট, মাথায় উলের বেনি হিট পরে একেবারে রয়ে শয়ে বাইরে বেরিয়েছে অনু। আজ বাইরে না গিয়ে বেলভেট কমফোর্টারের মধ্যে শুয়ে আরাম করে ঘুমালে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো। কিন্তু আগামীকাল মায়ের অপারেশন, আজ না গেলে কেমন করে হবে? গত দুদিন ধরে অরু আর কৃত্তিক বাড়িতে নেই। এ দুদিনে ওর যথেষ্ট খেয়াল রেখেছে প্রত্যয়। সবসময় ফোন করে খোঁজ নেওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এগিয়ে দেওয়া, কিংবা নার্সিংহোমের কোনোরূপ জরুরি প্রয়োজনে ছুটে আসা। কি না করেছে! এত যত্ন, এত মূল্যায়নে অনুর মতো কঠোর হৃদয়ের মেয়েটাও আজকাল প্রত্যয়ের প্রতি দুর্বলতা অনুভব করে। ইচ্ছে তো করে হৃদয়টা বের করে হাতে তুলে নিয়ে প্রত্যয়কে উপহার দিয়ে দিতে। আফটার অল হি ডিজার্ভ ইট। প্রত্যয়কে নিয়ে অসংখ্য দানা বাঁধা স্বপ্ন আর ভাবনার মাথায় কিলবিল করছে অনুর। মাঝে মাঝেই অযাচিত মনে একাই ফিক করে হেসে উঠছে ঠোঁটজোড়া। এক মনে প্রত্যয়কে নিয়ে ভাবতে ভাবতে কখন যে বাস স্টপেজের কাছে চলে এসেছে তা টেরও পায়নি অনু। যখন টের পেল তখন দেখল বাস এখনও আসেনি। অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তাই এগিয়ে গিয়ে একটা শিশিরে ভেজা বেঞ্চি হাত দিয়ে সামান্য পরিষ্কার করে সেখানটায় বসে পড়ল ও। বেঞ্চিতে বসার সঙ্গে সঙ্গে পুনরায় চোখের সামনে দৃশ্যগত হলো পূর্বের ন্যায় একই ঘটনা। এই নিয়ে পরপর ৩ দিন ওই মেয়েটাকে প্রত্যয়ের সঙ্গে দেখেছে অনু। রাস্তার ওপাশেই ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়ে আছে ওরা দুজন। প্রত্যয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মেয়েটাকে কিছু একটা বলে গাড়ি নিয়ে চলে যায়। প্রত্যয় চলে যেতেই একদম হুট করে অজ্ঞাত মেয়েটার চোখে চোখ পড়ল অনুর। এভাবে চোখোচোখি হওয়ায় ভেতরটা কেমন আটকে উঠল ওর। তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিল অনু। জিভ দিয়ে অধর বিছিয়ে বিড়বিড় করে বলল, কে এই মেয়ে? সবসময় প্রত্যয় সাহেবের সাথেই কেন দেখা যায় তাকে? ওনার বোন? কই, চেহারাতে তো মিল নেই। এই যে! অনুর অস্পষ্ট বিড়বিড়ির মাঝেই স্পষ্ট বাংলায় ওকে ডেকে উঠল কেউ। অনেকদিন পর অচেনা মুখে বাংলা আওয়াজ শুনে চট করে মাথা তুলে চাইল অনু। তবে সেই মানুষটাকে দেখে খুশি হবার বদলে উল্টে ভ্রুকুঞ্চিত হয়ে গেল ওর। এত এ তো একটু আগে প্রত্যয়ের সাথে দাঁড়িয়ে থাকা সেই বাঙালি মেয়েটা। এখানে কি করছে সে? অনু চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে মেয়েটা পুনরায় বলল, কানে শুনতে পাও না নাকি? মেয়েটার কথায় চরম ক্রোধের বহিঃপ্রকাশ ঘটল। কওয়া নেই বলা নেই হুট করে এসে এভাবে খিটখিটিয়ে আওয়াজে কথা বলাটা মোটেই পছন্দ হলো না অনুর। মেয়েটার আচরণে সুন্দর মেজাজটা হঠাৎ করে কেমন বিগড়ে গেল। তবুও যতটুকু সম্ভব নিজেকে সংবরণ করে কাট কাট আওয়াজে অনু বলল, কি চাই? অনুর থেকে বোধ হয় এতটা কাঠিন্য আশা করেনি মেয়েটা। তাই ওকে চোখ পাকিয়ে গলার স্বর কঠিন করে সে বলল, এই মেয়ে, কাকে কি বলছো তুমি? অনু এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। বুকের ওপর দু হাত বুকের ওপর ভাঁজ করে রেখে ভ্রু উঁচিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আপনাকে বলছি, কি চাই? মেয়েটা এবার তাচ্ছিল্য করে হেসে বলল, প্রত্যয়ের সাথে যে এত ঢলাঢলি করছো, আমি কি সেটা নিশ্চয়ই বলেছে? না, বলেনি। হয়তো সেরকম ইম্পর্টেন্ট কেউ না, তাই বলার প্রয়োজন বোধ করেনি। আপনার খুব বেশি বলার ইচ্ছা থাকলে আপনি বরং বলুন, আমি শুনছি। আর হ্যাঁ, একটু জলদি বলবেন প্লিজ, আমার তাড়া আছে। মেয়েটা খিটখিট করে বলে উঠল, বেশি স্মার্ট সাজার চেষ্টাও করো না, তাহলে পস্তাবে। হি ওয়াজ জাস্ট ইউজিং ইউ টু ফরগেট সামওয়ান, অ্যান্ড দ্যাট ওয়াজ মি। আমি ওর বিগত 7 বছরের ভালোবাসা। মেয়েটার কথায় অনু শুকনো ঢুক গিলল। মনের ভেতর বিশ্বাস হারানোর ভয়টা কুণ্ডলি পাকিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে। তবুও ভেতরের শঙ্কাটাকে নিঃশব্দে আড়াল করে বলল, আপনাদের ভালোবাসা যদি এতই পিওর হয়, এতই দৃঢ় হয়, তাহলে আমার কাছে কি চাইতে আসে আপনার বয়ফ্রেন্ড? ধরে রাখতে পারেন না? অনুর কথায় মেয়েটার আত্মবিশ্বাসে ভাটি পড়ল। সে কয়েকবার চোখের পলক ফেলে বলল, আমি ওকে চিট করেছি, বাট আই স্টিল লাভ হিম। আর আমি এও জানি ও আমার কাছেই ব্যাক করবে, কারণ 7 দিনের ভালোবাসা 7 বছরের ভালোবাসার কাছে কিছুই না। অনু ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, স্টুপিড। অনু শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই ওর চুল খামচে ধরল মেয়েটা। তারপর প্রচণ্ড ক্রোধে কাঁপতে কাঁপতে মেয়েটা বলল,
তুই আমার প্রত্যয়ের ধারে কাছেও আসবি না, নয়তো আমার সুগার ডেডিকে দিয়ে তোর খবর করিয়ে ছাড়বো। আমার হাত যে কতটা লম্বা সেটা তোর ধারণারও বাইরে। অনু বিপরীতে কিছু বলবে তার আগেই কোথা থেকে যেন ছুটে এসে এক ঝটকায় ধাক্কা মেরে মেয়েটার হাত ছড়িয়ে দেয় প্রত্যয়। অনু হাতে অনুকে আগলে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে, আর ইউ ক্রেজি? রাস্তার মধ্যে কি করছো এসব? নেক্সট টাইম এভাবে পেছনে পড়ে থাকলে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব তিন্নি। এতক্ষণে বাস এসে পড়েছে। পাবলিক প্লেস হওয়াতে চারিদিকে মানুষ জড়ো হয়ে গিয়েছে মুহূর্তেই। সবার দৃষ্টি এখন ওদের তিনজনের দিকে। কেউ কেউ তো সুযোগ পেয়ে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। অনু এতক্ষণ যাবৎ চুপ করেই ছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যয়ের এসব আগলাদরদ ওর মোটেই ভালো লাগছে না। গা ঘিন ঘিন করছে। ইচ্ছে তো করছে প্রত্যয়কে সপাটে একটা চর মেরে দিতে, কিন্তু পাবলিক প্লেসে নাটক করে কারোর হাসির পাত্র হতে চায় না অনু। তাই যথাসম্ভব দ্রুত গতিতে প্রত্যয়ের বাহু থেকে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে হাঁটা ধরল রাস্তার উল্টো পথে। ওকে এভাবে চলে যেতে দেখে প্রত্যয় হাঁটা দিল অনুর পিছু পিছু। প্রত্যয় পেছনে আসছে ব্যাপারটা বুঝতে পেরে অনু ঘাড় ঘুরিয়ে কাট গলায় বলল, ওখানে দাঁড়ান, আর আসবেন না। অনুরোধ নয়, নিষেধ করছি। অনুর নিমপাতার মতন তেতো কথায় প্রত্যয় আর এগোতে পারল না। অগত্যায় দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝখানে। অনু চোখ মুছতে মুছতে দ্রুত পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। যতক্ষণ পর্যন্ত অনুকে দেখা যায় ঠিক ততক্ষণ ওর যাওয়ার পানে নিষ্পাপ চোখে তাকিয়ে রইল প্রত্যয়। এক পাও নড়ল না। খুব ভোর নয়, সকাল পেরিয়ে বেলা গড়িয়েছে অনেকটা। চারিদিকে সূর্যের সোনালি আলোর ঝলকানি। অরুষিক কখন থেকে কৃতিকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করছে। মনে মনে ভাবছে, শুনেছি ভোর রাতে রুমে ঢুকেছে, এখনও ঘুমিয়ে আছে কিনা কে জানে। নখ করব কি করব না, করব কি করব না, না থাক চলে যাই, না একবার করেই দেখি। অরু যখন কি করবে না করবে ভেবেই কুল পাচ্ছিল না, তখনই ভেতর থেকে ডেকে ওঠে কৃত্তিক। তোর পায়চারিতে মাথা ঘুরাচ্ছে আমার, ভেতরে আয়। অরু চট করে দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতেই চোখ দুটো খিচে বন্ধ করে দ্রুত পেছনে ঘুরল অরু। কৃত্তিক গায়ে শার্ট চড়াচ্ছে। ওর জিম করে কৃত্রিম উপায়ে বানানো ভিসেপ পৃষ্ঠদেশ স্পষ্ট দৃশ্যমান অরুর চোখে। এভাবে অসময়ে এসে পড়ে নিজেই লজ্জিত হলো ও। অরুর কথার জবাবে কৃত্তিক সামনে ঘুরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, মেবি আমি তোর শরীরে গন্ধ পাই। অরু এখনও পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে দেখে কৃত্তিক পুনরায় বলে, হয়ে গিয়েছে, তাকাতে পারিস। অরু যেন কিছুই বোঝেনি, লজ্জাও পায়নি। সেভাবে করে মুখভঙ্গিমা স্বাভাবিক রেখে ঘুরে বলল, আপনি কি ভ্যাম্পায়ার? না মানে শুনেছি ভ্যাম্পায়াররা মানুষের গন্ধ পায়। ড্রেসিং টেবিলের উপর থেকে ব্ল্যাক বেল্ট ঘড়িটা হাতে পড়তে পড়তে কৃত্তিক বলে, বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লে এই হয়, মাথার মধ্যে সব ভূতপ্রেত ভর করে বসে আছে। ক্লাসের বই তো খুলেও দেখিস না। এবার ইউএসএ ফিরে তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতেই অরু দ্রুত কথা ঘুরিয়ে কাজের কথায় চলে গেল। মিনমিনিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন, আমাকে কল করতাম। রাতের ফ্লাইটে তো ফিরিয়ে যাচ্ছি, কল করার কি আছে? জবাবে অরু ঠোঁট উল্টে বলে, আপার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। কৃত্তিক নিজের হাতের কাজ করতে করতে বলল, জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম ন্যাকামি করবি না, যা কথা বলার নিচে রুমে গিয়ে বল। অরু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে ফোন নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর আবারও কি ভেবে যেন ফিরে এসে বলে, ফোনের পাসওয়ার্ডটা? তোর আর আমার বার্থডে। অরু হতবাক হয়ে পুনরায় শুধালো, কি? কৃত্তিক ঘাড় ঘুরিয়ে ধমকে সুরে বলল, কানে কম শুনিস? অরু ভয়ে তটস্থ হয়ে এদিক ওদিক ঘাড় নাড়িয়ে আবারও দৌড়ে চলে যায়। যেতে যেতেই লক খুলে কল লাগায় অনুর নাম্বারে। একবার, দুইবার, তিনবার গিয়ে চারবারের মাথায় কল তুলল অনু। হ্যালো আপা। ওপাশ থেকে অরুর উচ্ছক গলা শুনেই তেতে উঠল অনু। গলার স্বরে হাজারো বিরক্তি টেনে এনে ঝাঁঝ নিয়ে বলল, কি সমস্যা, কল দিয়েছিস কেন? আমাকে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ড গিয়েছিস, ঘুরছিস ফিরছিস, খাচ্ছিস, এনজয় করছিস, তবুও স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনও মেটেনি? অনুর তিক্ত কথায় চড়াত করে মস্তিষ্কটা ঝাঁঝিয়ে উঠল অরুর। ও নিজেও তেজে সরে বলল, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস তখন থেকে, কি হয়েছে, কি করেছি আমি? অনু উল্টে ক্রোধ দেখিয়ে বলল,
যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনে বলেছি। তোরা সবাই আমাকে ব্যবহার করিস নিজের প্রয়োজনে। কেন বলতো? সব সময় তোদের চিন্তাই কেন আমাকে করতে হবে? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই? অরু এবার নরম স্বরে শুধালো, কি হয়েছে আপা? অরুর প্রশ্নের কিঞ্চিত পরোয়া না করে অনু মুখে যা আসছে উন্মাদের মতো তাই বলে যাচ্ছে। অরু জানে আপার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, পরে আবার নিজেই সব সামাল দেয়। তাই এত এত তিক্ত কথার বিপরীতে অরু নিজের রাগ সংবরণ করে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে বল না আপা? কে কি বলেছে তোকে? মা ঠিক আছে? আমি ওর একাধারে প্রশ্নের এক পর্যায়ে অনু নিজের খেইর হারিয়ে চেঁচিয়ে বলে ওঠে, তুই এবার আমাকে বিচারকদের মতো প্রশ্ন করা বন্ধ কর অরু। আমি বিরক্ত তোর এসব প্রশ্নে। তোর এত এত আনন্দ আমার সহ্য হচ্ছে না। আমার ঘাড়ে পা দিয়ে এভাবে জীবন কাটাতে লজ্জা হয় না তোর? আর কতদিন আমার ওপর ভরসা করে বাঁচবি? তোদের দেখভাল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। এবার একটু রেহাই দে। এবার অন্তত আমাকে ইউজ করা বন্ধ কর। আমি তো কি ইউজ করি? হ্যাঁ করিস। নিজের স্বার্থে তোরা সবাই মিলে আমাকে ইউজ করিস। এবার আমাকে আমার মতো বাঁচতে দে অরু। এক নাগারে চোখ খিচে কথাগুলো বলে মুখের উপর ফোন কেটে দিল অনু। ওদিকে অনুর বলা শেষ কথায় মাথার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ অনুভব হলো অরুর। কষ্টের সীমানা পেরিয়ে মেজাজ চড়ে এসেছে সপ্তম আসমানে। ইচ্ছে করছে আশেপাশে সব কিছু ভেঙে গুড়িয়ে ফেলতে। নিজের অজান্তেই ধপ করে মেঝেতে বসে পড়ে দুহাতে নিজের লম্বা চুলগুলো মুষ্টিবদ্ধ করে নীরবে চোখের জল ফেলতে ফেলতে অস্পষ্ট সুরে অরু বলল, তার মানে মায়ের অবর্তমানে আপাও আমাকে করুণা করে এসেছে? কোনো ভালোবাসা নেই, সবটা করুণা। সবাই করুণা করে আমাকে। এলিসার বাবাকে থাই পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আর প্রমাণ ছাড়া নয়, সুস্পষ্ট প্রমাণ সমেত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যেহেতু ওর বাবা জেলে আছে, সেহেতু এলিসাকে ব্ল্যাকমেল করার মতো আপাতত কেউ নেই। বলতে গেলে এলিসা এখন পুরোপুরি নিরাপদ। সায়রের কথায় অর্ণব আর কৃত্তিক হ্যাসূচক মাথা নাড়ালো। অর্ণবের হ্যাসূচক সম্মতি শুনে সায়র এবার উচ্ছ্বাসিত সুরে বলল, তাহলে তো আমাদের মিশন কমপ্লিট। আজ রাতে পার্টি করলে কেমন হয়? এবার অর্ণব বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বলল, তুই কি পাগল? এলিসার মন ভালো নেই, আর তুই আছিস তোর পার্টি নিয়ে। কৃত্তিক কিছু একটা ভেবে পায়ের উপর পা তুলে বলল, আমার হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সাম, ফিরতে হবে। সায়র হতাশ হয়ে বলল, তোরা না থাকলে আমি কি জিনভূতের সাথে পার্টি করব নাকি? চল রাতেই ফিরে যাই তাহলে। কথাটা শেষ করে সায়র কেবলই বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওর সামনের ডিভানটাতে এখনও কৃত্তিক পায়ের উপর পাট তুলে বসা। তখনই কোথা থেকে যেন উড়ু এসে এক প্রকার হামলে পড়ল সায়রের উপর। ওর চেহারা বিবচ্ছ, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টলছে, সেথা থেকে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। ওরও আশেপাশের কারোর দিকে নজর না দিয়েই সায়রের কলার দুটো শক্ত করে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সায়র ভাইয়া, বিয়ে করবেন আমায়? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাছাড়া আপনার মাথার সবগুলো তারও ঠিকঠাক আছে। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, কারো করুণার পাত্রীও হতে চাই না, আর এক মুহূর্ত নয়। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি আপনার চেয়ে বয়সে একটু বেশি ছোট, তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন, আমি সুন্দরী। এদিকে সায়র অরুকে কি দেখবে? অরুর পেছনে দাঁড়িয়ে থাকা কৃত্তিককে দেখেই ওর গলা শুকিয়ে এসেছে। কৃত্তিকের জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানলের মতো চোখ দুটো দেখেই ওর হাত পা কেমন কেঁপে কেঁপে উঠছে। চোখ দিয়ে বারবার কৃত্তিককে ইশারা করে বোঝাচ্ছে, ভাই আমি কিছু জানি না, তোর জানের জান পরাণের পরাণ অরুই আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে। কৃত্তিক এক নজর সায়রকে পরখ করে কপালে দু আঙুল ঠেকিয়ে কিছু একটা ভাবল। তারপর হুট করেই উঠে দাঁড়িয়ে অরুর হাতটা শক্ত করে চেপে ধরে ওকে ইচ্ছে মতো টানতে টানতে বেডরুমে নিয়ে ছুঁড়ে মারল। অকস্মাৎ টাল সামলাতে না পেরে অরু হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। দাঁড়ানো থেকে এভাবে হুট করে মেঝেতে পড়ায় কোনোই আর হাঁটুর অবস্থা বেগতিক। কাঁদতে কাঁদতে অরু নিজেকে সামলানোর চেষ্টা করছে খুব, কিন্তু প্রচণ্ড আঘাতে হাত পাগুলো যেন অসাড় হয়ে পড়েছে ওর। ওকে ছুঁড়ে ফেলে দিয়ে কৃত্তিক নিজের দু পকেটে হাত গুজে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি আসছি, ততক্ষণ এখানেই পড়ে থাক। অন্য কারো শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলে টের পাবে। অরুকে নিজের রুমে আটকে রেখে কৃত্তিক আবারও ওদের কাছে ফিরে আসে। অর্ণব, সায়র, এলিসা তিনজনই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে কৃত্তিকের পানে। সবাইকে নিশ্চুপ থাকতে দেখে সায়র একটু সাহস করে বলে ওঠে, কি করেছিস ওর সাথে?
সাপের ফনা তোলার মতো তড়িৎ গতিতে সায়রের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে কৃত্তিক বলে, যা ইচ্ছে করেছি, আমাদের প্রাইভেট কথাও তোকে শেয়ার করতে হবে? সায়র কিছু বলতে যাবে তার আগে অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, আর একটাও কথা বলবি না সায়র, নয়তো কৃত্তিকের হাতে আজই তোর খেল খতম। বার কয়েক জোর করে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে কৃত্তিক নিজের পকেট থেকে একটা প্যান ড্রাইভ বের করে অর্ণবের হাতে দিয়ে বলে, ডকুমেন্টসগুলো যত দ্রুত সম্ভব বের কর। প্যান ড্রাইভটা হাতে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে অর্ণব নিজের ঠোঁট কামড়ে বলল, একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? অর্ণবের কথায় ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কৃত্তিকের চোখের হিংস্রতা দেখে অর্ণব চোখ নামিয়ে নিলে এলিসা এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রেখে বলল, যাকে যা করতে চাইছে সেটা ওকে করতে দে অর্ণব। অর্ণব এলিসার দিকে তাকিয়ে ছলছল নয়নে বলে ওঠে, তুই বললে আমি সব করতে রাজি জান, তুই শুধু একবার বল জেকের সাথে আমারটাও। অর্ণব আর কিছু বলবে তার আগেই নিজের 3 ইঞ্চি হাই হিল দিয়ে অর্ণবের পায়ের উপর দাঁড়িয়ে পড়ল এলিসা। অতঃপর ওর কাদো কাদো মুখের দিকে তাকিয়ে মেকি হেসে এলিসা শুধায়, কি যেন বলছিলি, আবার একটু বল। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, সূর্যের আলো পূব আকাশ থেকে পশ্চিমে গিয়ে ঠেকেছে। ওরু এখনও মেঝেতে বসে বিছানায় মাথাটা এলিয়ে দিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেকক্ষণ ধরে একটানা কাদার ফলে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ওর ক্রন্ধনরত ছোট্ট শরীরটা। তখন আপার সাথে রাগ করে কি বলতে কি বলেছে, কাকে বলেছে কিছুই মাথায় ঢোকেনি। অথচ এখন সেসব কথা মনে পড়েই ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই বাড়ি মেরে বেহুশ হয়ে যেতে। সবার সামনে কতটা নির্লজ্জের মতো সায়রকে গিয়ে বিয়ের কথা বলেছে ও। এখন ভাবলেও বিরক্তিতে শরীরটা চিরবিরিয়ে উঠছে। সবাই কি ভেবেছে কে জানে। যে যে যা ভাবার ভাবুক, তবে ওর ঠিক করিয়ে নিয়েছে সায়রের মুখোমুখি আর এ জীবনে হবে না ও। কি করেই বা হবে? সায়রকে দেখলেই তো নিজের করা মস্ত বড় বোকামির কথা বারবার মনে পড়ে যাবে। সকালের কর্মকাণ্ডের কথা ভেবেই হাত পা ছাড়িয়ে আবারও একদস্তর কেঁদে ভাসালো ওরও। তারপর মনে মনে ভাবল, আপাকে আরেকবার কল করে দেখলে কেমন হয়। এখন তো রাগ কমেও যেতে পারে। যেই ভাবা সেই কাজ। ওরও দ্রুত এগিয়ে গিয়ে বিছানার আশেপাশে কৃত্তিকের মোবাইলটা খুঁজতে লাগলো। কিন্তু মোবাইলের জায়গায় অন্য কিছু হাতে এলো ওর। নরম বিছানায় মাথার পাশে যে কুশনটা রাখা থাকে তার পাশে ওর রূপলি নুপুরটা আঁকাবাঁকা হয়ে পড়ে আছে। এত বছর ধরে পায়ে পড়ে রাখা নিজের সুপরিচিত নুপুরটা দেখে ওরও দ্রুত গিয়ে সেটাকে হাতড়ে নিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলল, আরে এটা তো আমার নুপুর, এলিসাপুর জন্মদিনের পার্টিতে হারিয়ে ফেলেছিলাম। এটা ওনার কাছে কি করে এলো? আর ওনার কাছে যদি থাকবেই তাহলে সেদিন কেন জিজ্ঞেস করলো আমার নুপুর কোথায়? আশ্চর্য মানুষ তো, আমার নুপুর দিয়ে ওনার কি কাজ? এক মনে কথাগুলো বলে ওরও পা বাড়িয়ে দেয় নিজ হাতে নুপুরটা পরার জন্য। ঠিক তখনই বাইরে থেকে আগমন ঘটে কৃতিকের। ও হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে বেডসাইড টেবিল থেকে কিছু কার্ড নিজের ওয়ালেটে ভরে নেয়। অতঃপর অরুর হাতে হ্যাচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলে, চল। অরু ভ্রুকুঞ্চন করে বলল, চল মানে কোথায় যাব? কৃত্তিক জবাব দেয় না কোনোরূপ, বরং ওকে জোর জবরদস্তি করে টানতে টানতে বাইরে নিয়ে যায়। হাত ছাড়ুন, লাগছে আমার। আরে আমার নুপুরটা ফেলে এসেছি তো, ছাড়ুন। কে শুনে কার কথা? কৃত্তিকের স্তম্ভের চোখ মুখ আর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে ওর শ্রবণ শক্তি হারিয়ে গিয়েছে। এক মনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে কখন যে উত্তাল প্রশান্ত সাগরের সামনে এসে দাঁড়িয়েছে তার হদিশ নেই অনুর। মাথার উপর গোল্ডেন গেট ব্রিজ, তাতে হাজারো মানুষের ঢল, আর তার নিচে সুবিশাল সমুদ্র তট। এখানেই তো প্রথমবার প্রত্যয়ের বুকে মাথা রেখেছিল অনু। কতটা প্রশান্তি আর কতটা আবেগপ্লুত হয়ে প্রত্যয়ের উপর নিজের ক্লান্ত শরীরের ভার ছেড়েছিল। প্রত্যয়ের আন্তরিকতা মাখা হাসি, মাথায় বুলানো আদুরে হাতের পরশ, রাতের আধারে একান্তে বৃষ্টি স্নান, সব কিছুই কি তাহলে মিথ্যে ছিল? প্রত্যয় তার 7 বছরের ভালোবাসা ভুলে যেতে কেবলমাত্র ওকে ইউজ করেছে, এটাই কি সত্যি? তিন্নি নামক মেয়েটা কি সত্যি বলেছে? অনু কি তবে শুধুই অন্য একজনের জায়গা পূরণ করতে ইউজ হয়েছে মাত্র? ইউজ শব্দটা সেই সকাল থেকে মাথার মধ্যে গেড়ে বসে আছে ওর। কিছুতেই শব্দটাকে সরানো যাচ্ছে না মাথা থেকে। ইউজ শব্দটা নিয়ে ভাবতে ভাবতেই অনুর মনে পড়ে যায় সকালের কথা।
নিজের ব্যতিগ্রস্ত হৃদয়কে সামাল দিতে না পেরে সকালবেলা যা নয় তাই বলেছে অরুকে। নিজের ছোট্ট বোনের প্রতি এরূপ জঘন্য আচরণ করে প্রত্যয়ের উপর জমে থাকা রাগ অরুর উপর ঢেলে এখন অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে অনুর। কি করছে অরু? ঠিক আছে তো, নাকি আপার ওপর অভিমান করে ভুলভাল কিছু করে বসেছে ওর ডান পিঠে মনটা? হাজারো অজানা প্রশ্ন এসে বাড়ি খাচ্ছে অনুর মস্তিষ্কে। ও আর ভেবে সময় নষ্ট করতে পারল না। তৎক্ষণাৎ অরুর সাথে কথা বলার জন্য দ্রুতই ফোন বের করে কল লাগালো কৃতিকের নাম্বারে। কিন্তু দুঃখের বিষয়, বারবার ফোন করার পরেও কেউ ফোনটা তুলছে না। কি করে তুলবে? ফোনটা যে সেই সকাল থেকেই মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে অরুকে কলে না পেয়ে শব্দ করে কাঁদতে কাঁদতে অনু বসে পড়ে বালু আস্তরিত স্যাঁতস্যাঁতে বেলাভূমিতে। সন্ধ্যা রাতে রিসোর্টের সামনে বাইক থামিয়ে অরুর বাহু ধরে এক প্রকার টেনে বাইক থেকে নামালো কৃতিক। অরুর চোখ মুখ বিমর্ষ, ওর গালে 5 আঙ্গুলের দাগ সুস্পষ্ট, মাথাটা নুয়ে রেখেছে সেই কখন থেকে। কৃতিক নিষ্প্রভ চোখে অরুর দিকেই ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে। ওর কাছে এই ফোলা ফোলা চোখের অরুকে বরাবরই সুন্দর লাগে। আজ মনে হচ্ছে আরও একটু বেশি সুন্দর লাগছে। অরুর পরনে ছিল সুতির গাগরা আর ওভারসাইজ টপসের ওপর বাঞ্জারা কারুকাজের কোটি। লম্বা হাঁটুসহ চুলগুলো ঢিলে ঢালা করে হাতকোপা বাঁধা। এতক্ষণ ধরে হেলমেট পরে থাকায় খোপাটা মনে হচ্ছে আরও ঢিলে হয়ে গিয়েছে, এখনই খুলে পড়বে ভাব। দুধে আলতা রাঙা মুখটা কেটে কেটে লাল বর্ণ ধারণ করেছে। তবে সন্ধ্যা রাতের হ্যাজাকের আলোয় এই লাল লাল চেহারা বড়ই মায়াবী লাগছে তাকে। যে কেউ দেখে বলবে নতুন বিয়ের ছিরি জেগেছে মেয়ের মুখে। খানিকক্ষণ বাদে ওদের পেছন পেছন ওবার থেকে নেমে এলো এলিসা, অর্ণব আর সায়রও। কারোর মুখে একটু শব্দ নেই ওদের। চারিদিকে পিনপতন নীরবতা। অরু চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। গলায় রজনীগন্ধা আর গোলাপ দিয়ে তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা ঝুলানো। এটা বোধ হয় কৃত্তিকেরটা। অরুর মলিন মুখটার দিকে তাকিয়ে এলিসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বন্ধুর বেলাতে বরাবরই ওরা স্বার্থপর হয়ে যায়, আজও তাই হয়েছে। তবে এখন অরুকে ভেতরে নিয়ে কিছু খাওয়ানো উচিত। মেয়েটা সারাদিন না খেয়ে আছে। তাই চারিদিকে নীরবতা ভেঙে এলিসা বলে ওঠে, তোরা কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস? যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি আর অরু ভেতরে গেলাম। ওরা সবাই এখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এলিসা অরুকে সাথে নিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে পেছন থেকে কৃত্তিক ডেকে ওঠে ওদের, এলিসা শোন। এলিসা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে ওর পানে চাইলে কৃত্তিক একটা সাইন করা চেকের পাতা এলিসার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা অরুর মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। এলিসা হ্যাঁসূচক মাথা নাড়িয়ে চেকটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। ওদিকে কৃত্তিকের কাণ্ডে সায়র আর অর্ণব অবাকের চরম সীমানায় গিয়ে চোখোচোখি করে দুজনে একই সুরে বলে উঠল, পৃথিবীতে এটাই বোধহয় প্রথম বিরল ঘটনা যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মোহরানা উসুল করে দিল। ওদের কথায় ধ্যান নেই কৃতিকের। ও তো সেই কখন থেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। অরু চলে গিয়েছে বহুক্ষণ আগে, তবুও তাকিয়ে আছে। অদূরে কোনো এক বাঙালি ক্যাফে থেকে তখনও কানে ভেসে আসছে বেসুরা দুটো লাইন, আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি প্রকাশ করি কম। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াসক্তি উপন্যাসের পর্ব সংখ্যা 22। সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা 23। চারিদিক জনমানব শূন্য হয়ে আছে। বিস্তীর্ণ তিমিরে ঢাকা কালো রাতের ইতি টেনে সবে সময় ভোরের আলো ফুটেছে ধরণীতে। সূর্য এখনও তার তেজস্ক্রিয়তা ছড়ায়নি পুরোপুরি। প্রকৃতিতে হিমধরা শীতল পরিবেশ বিরাজমান। হাইওয়ে রাস্তার অদূর থেকে ভেসে আসছে দু একখানা কাভার্ড ভ্যানের সাই সাই আওয়াজ। রাস্তার দুপাশে স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি বৈদ্যুতিক খুঁটির মাথায় বসেছে জোড়ায় জোড়ায় বন্য পাখিদের ঝাঁক। একের পর এক বন্য পাখিদের চোখের আড়াল করে নিভু নিভু ভরে ফাঁকা রাস্তার মাঝ দিয়েই আপন গতিতে এগিয়ে যাচ্ছে কৃত্তিকের 4 চাকা ব্ল্যাক মার্সিডিজ। গন্তব্য সান ফ্রান্সিসকো ছাড়িয়ে নিজের নির্জন ছোট্ট বাড়িটা। এখন অবশ্য শুধু নিজের বলা যায় না, যেহেতু ও একজনের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেহেতু কৃত্তিকের যা তা তো তারও বটে। এই হিমধরা ঠান্ডার মাঝেও গাড়ির জানালার গ্লাস খুলে তাতে দুহাত রেখে তার উপর চিবুক ঠেকিয়ে ফুপিয়ে কাচ্ছে ওরম। যদিও কৃত্তিক কান্নাকাটি একদম পছন্দ করে না, কিন্তু তাতে আপাতত অরুর হেলদোল নেই।
জীবনটাই যেখানে এলোমেলো করে ছেড়ে দিয়েছে, সেখানে পছন্দ অপছন্দ দিয়ে কি এসে যায় আর। কৃত্তিক কি ভাববে সেসব কথা মাথায় না ঢুকিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর থেকেই কেঁদে ভাসাচ্ছে সে। মুখমণ্ডল জুড়ে তার আকাশসম দুঃখের ছড়াছড়ি। ওরু প্যাসেঞ্জার সিটে বসা সত্ত্বেও পা দুটো তুলে রেখেছে সিটের উপর। ও আরাম করে বসে আছে দেখে কৃত্তিকও বুঝে শুনে গাড়ি ড্রাইভ করছে আপাতত, যাতে ওরুর কোনো প্রকার যাতে ওরুর কোথাও না লাগে। ওরুর বাঁধনহারা রেশমের মতো লম্বা সিল্কি চুলগুলো ক্রমাগত উড়ে এসে আছড়ে পড়ছে কৃত্তিকের চোখে মুখে। মাঝে মধ্যে ড্রাইভ করতেও অসুবিধা হচ্ছে খুব, তবুও কৃত্তিক কোনো কিছুরই পরোয়া করছে না, কারণ ওর কাছে এই চুলের মিষ্টি গন্ধটা হৃদয়ে জুড়িয়ে দেওয়ার মতোই প্রশান্তিদায়ক। দরকার পড়লে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করবে, তবুও নিজের শরীর থেকে অরুর চুল সরাবে না। কিন্তু অরুর তো সেই ভোর রাত থেকেই বাইরে মুখ দিয়ে বসে আছে। বাহিরের হিমধরা পুরো ঠান্ডাটা ওর চোখে মুখে এসে হামলে পড়ছে। এরকম ঠান্ডার মধ্যে বাহিরে মুখ দিয়ে আরও কিছুক্ষণ বসে থাকলে বাড়িতে যেতে যেতে অরুর নিউমোনিয়া হয়ে যাবে নিশ্চিত। তাই কৃতিক এবার এক হাতে ড্রাইভ করতে করতেই অন্য হাত দিয়ে জানালার কাজটা তুলে দিল। জানালার কাজ টেনে দেওয়াতে একটু পিছিয়ে বসেছে ওরু, তবুও কান্না থামায়নি। চোখ দিয়ে তার এখনও গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। অরুকে এখনও কাঁদতে দেখে সামনে ফোকাস করে বিরক্তি ভঙ্গিতে কথা ছুড়ল কৃত্তিক। কাঁদছিস কেন এভাবে? মেরেছি তোকে? কৃত্তিকের কথার পেছনে অরু মৌনতা পালন করে শুধু মনে মনে বলে, এর থেকে মারলে বেশি ভালো হতো। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই কখন থেকে চুপ হয়ে আছে ওরও। আদৌ উত্তর দেবে বলেও মনে হচ্ছে না। গতকাল থেকেই মুখে কুলুপ এঁটে বসে আছে মেয়েটা। কৃত্তিক জানে কাকে কিভাবে কথা বলাতে হয়, তাই ও খানিকটা কৌশলী পন্থাই অবলম্বন করল। হুট করেই মাঝ রাস্তায় গাড়ি ব্রেক কষল। এভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াতে ওরু হকচকিয়ে বাইরে তাকিয়ে বলল, এসে গেছি। কথাটা বলে বাহিরে তাকিয়ে যেই দেখলো ওইটা মাঝ রাস্তা, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে কৃত্তিকের পানে প্রশংসূচক দৃষ্টি নিক্ষেপ করে ওরু। ওর চাহনিকে পাত্তা না দিয়ে গাড়ির ড্রয়ার থেকে একটা রূপুর নুপুর বের করে সেটাকে চোখের সামনে ধরে কৃত্তিক শুধালো, এটা তোর? কৃত্তিকের প্রশ্নে ওরু হ্যাঁসূচক মাথা নাড়ায়। চাই এটা? এবারও ওরু উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে গাড়ি থেকে নাম। কৃত্তিকের শেষবারের কথায় ওরু চোখ কপালে তুলে বলল, নামবো মানে? এই অচেনা রাস্তায় আপনি আমায় নামিয়ে দিয়ে যাবেন? ইডিয়েট। অস্ফুটন্তে কথাটা বলে কৃত্তিক নিজেই গাড়ি থেকে নেমে গেল। ওরু কৃত্তিকের যাওয়ার পানে চোখ রেখে বুঝলে এটা একটা পেট্রোল পাম্প, তার পাশেই ছোটোখাটো একটা মার্ট। হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গিয়েছে সে। খানিকক্ষণ বাদে একটা মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে ফিরে এলো কৃত্তিক। অতঃপর গাড়িতে বসে সেটা ওরুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ায়, তোকে পেতনির মতো দেখাচ্ছে, আমি রীতিমতো ভয় পাচ্ছি। কৃত্তিকের কথাটা ওরুর মোটেই পছন্দ না হলেও এই মুহূর্তে চোখে মুখে আদতে একটু পানি ছেটানো প্রয়োজন, তাই গাইগুই না করে লম্বা চুলগুলোকে হাত কোফা বেঁধে গাড়ি থেকে বেরিয়ে গেল ওরু। চোখে মুখে ইচ্ছেমতো পানির ঝাপটা দিয়ে নাক টেনে নিজেকে একটু স্বাভাবিক বানিয়ে পুনরায় গাড়িতে ফিরে এলো ও। ওরু গাড়িতে বসতেই ওর দিকে টিস্যু এগিয়ে দিল কৃত্তিক। ওরু টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এবার তো দিন, নুপুরটা আমার ছোটবেলার স্মৃতি। নুপুরটা নিয়ে যাওয়া কি খুব দরকার? পরে নিলে হয় না? কৃত্তিকের কথায় ওরু আচমকা দৃষ্টিপাত করলো ওর চোখের দিকে। মনে মনে বলল, আশ্চর্য, আমার নুপুর দিয়ে ওনার কাজটা কি? ওরুর ভাবনার ছাদ ঘটিয়ে একটানে ওর পা দুটো নিজের উরুর উপর তুলে নিল কৃত্তিক। এভাবে পা তুলে ফেলায় অকস্মাৎ পেছনে ঝুঁকে গেল ওরু। পুরো গাড়ি জুড়ে তখনও পিনপত নীরবতা বিরাজমান, যার দরুন অরুর তীব্র শ্বাস প্রশ্বাস আর হঠাৎ বেড়ে যাওয়া হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে কৃত্তিক। অরুর এহেন পরিস্থিতিকে গ্রাহ্য না করে আলতো হাতে ওর পায়ে নুপুর পরানো শুরু করে সে। নিজ পায়ে কৃত্তিকের হাতের নরম স্পর্শ অনুভব হতেই ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে ওরু। নিজের এলোমেলো অজানা অনুভূতিতে বিরক্ত ও। যা সম্ভব নয় তাই সম্ভব করে ছেড়েছে কৃত্তিক, কিন্তু অরুকেই কেন বলির পাঠা বানিয়ে এরকম একটা অস্বাভাবিক সম্পর্কে জড়ালো সে? কেন অরুর সাথে সাথে নিজের জীবনটাকেও অগ্রহণযোগ্য সম্পর্কের মাঝে ঠেলে দিল? কি চাইছে কৃত্তিক? এভাবে অরুর জীবনটা নষ্ট করে কোন ভুলের শোধ নিল সে? একটা দুটো নয়, অরুর মনে হাজারটা দানা বাঁধা প্রশ্নের ছড়াছড়ি।
কিন্তু কে দেবে এত প্রশ্নের উত্তর? কৃত্তিক তো উত্তর দেওয়ার মতো ছেলেই নয়, অরুর প্রশ্নের তো মোটেই নয়। অথচ এখন এই মুহূর্তে কি সুন্দর করে মনোযোগ দিয়ে অরুর পায়ে নুপুর পরাচ্ছে সে। দেখে মনে হচ্ছে এর চেয়ে প্রয়োজনীয় আর সূক্ষ্ম কাজ কোনোদিন করেনি কৃত্তিক। অরু তখন থেকে হিবিজিবি চিন্তায় বিভোর হয়ে আছে। চারিপাশে ওর খেয়াল নেই মোটেই। কৃত্তিক নিজের হাতের কাজটা শেষ করে এক পলক ভাবুক অরুর দিকে চোখের দিকে তাকালো। অতঃপর নিজের হাতের বাঁধনটা আরও শক্ত করে ওর পায়ে অকস্মাৎ হ্যাচকা টান মেরে অরুকে নিজের কাছাকাছি টেনে নিয়ে এলো। আচমকা পায়ে টান দেওয়াতে সুতির গাগরাটা অনেকটা উপরে উঠে গিয়ে মোমের মতো সুন্দর পা দুটো দৃশ্যমান হয়ে উঠেছে কৃত্তিকের চোখের সামনে। কৃত্তিক শুকনো ঢুক গিলে সেদিকে একবার পরখ করে চোখ ঘুরিয়ে অরুর অশ্রুসিক্ত নয়নে চোখ রাখল। তারপর আরেকটু কাছে এগিয়ে গিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওর চোখের জলটুকু মুছিয়ে দিতে দিতে মাদকতায় নিবিষ্ট চাহনি নিক্ষেপ করে ঠোঁট দুটো নাড়িয়ে হাসকি স্বরে বলল, বউ। কৃত্তিক খুব আস্তে করে শব্দটা উচ্চারণ করলেও অরুর শ্রবণেন্দ্রিয়তে তা স্পষ্টভাবে পৌঁছেছে। কথাটা শোনা মাত্রই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর। কাঁটা দিয়ে উঠল শরীরের প্রত্যেকটা লোমকূপ। অজান্তেই তলপেটের মাঝে ডানা ঝাপটাতে শুরু করে দিল অসংখ্য প্রজাপতির দল। ইস, কি অস্বস্তিদায়ক অনুভূতি! অরুর কেমন কেমন লাগছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মুহূর্তেই। কৃত্তিক এখনও একইভাবে তাকিয়ে আছে। অরু আমতা আমতা স্বরে বলে উঠল, আমি পানি পান করব। অরুর কথায় কৃত্তিকের ঘোর কেটে যায়। ও মুহূর্তেই অরুর থেকে দূরত্ব বাড়িয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ড্রাইভিং করতে করতে মনে মনে কৃত্তিক ভাবছে, যাক, কান্নাকাটিটা তো অন্তত থেমেছে। ওদিকে অরু এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি পান করে পুরো বোতল খালি করে ফেলেছে। তবুও কোনো কিছু তৃষ্ণাতে হাঁসফাঁস করছে ভেতরটা। কি অদ্ভুত এই অনুভূতি! কৃত্তিক কি জাদু জানে? অনু ফ্রন্টিয়ার্ডেই দাঁড়িয়েছিল। অরু অনুকে দেখা মাত্রই ফ্রেঞ্চ গেট ঠেলে ভেতরে প্রবেশ করে দৌড়ে গিয়ে অনুর গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। অনু জানে অরুর এমন কান্নার কারণ ও নিজেই, তাই নিজের কাছে বড্ড অনুতপ্ত অনু। অরুর এমন হৃদয় নিংড়ানো কান্নার গতিবেগে অনু আর নিজেকে সামলে রাখতে পারল না। বোনকে দু হাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে অনু, বলে, আপার ওপর অভিমান করে এভাবে কাঁদছিস না শোনা? আপা খুব সরি, আর কখনো তোকে এভাবে বকবো না, আমার ঘাট হয়েছে। অনুর কথায় ক্রন্দনরত অরু এদিক ওদিক নাসূচক মাথা নাড়ায়। অরুর ভাবভঙ্গিমা অনুর বোধগম্য হয়নি, তাই অনু পুনরায় নরম সুরে বলল, বলেছি তো আর কখনো বকবো না এভাবে। এসেছিস থেকে কেঁদেই যাচ্ছিস, কি হয়েছে? কৃত্তিক ভাই কিছু বলেছে? দেখি, এদিকে তাকা। অরুর গাল দুটো আজলা করে ধরে মুখোমুখি দাঁড় করিয়ে অনু আবারও শুধায়, কৃত্তিক ভাই কিছু বলেছে? অনুর প্রশ্নে অরু পেছনে দৃষ্টি নিক্ষেপ করে। তাকিয়ে দেখে কৃত্তিক নেই, হয়তো ভেতরে চলে গিয়েছে অনেকক্ষণ আগেই। তারপর পুনরায় অনুর দিকে তাকিয়ে নাসূচক মাথা নাড়িয়ে নাক টেনে অরু বলে, কেউ কিচ্ছু বলেনি। অনু নিশ্চিন্ত হয়ে অরুর দু চোখ মুছিয়ে দিতে দিতে বলল, মায়ের অপারেশন হয়ে গিয়েছে, এখন আইসিইউতে আছে, 2-1 দিনেই হয়তো চোখ খুলবে মা। তারপর আমরা মায়ের সাথে কথা বলতে পারবো, মাকে নিয়ে দেশেও ফিরে যাব, আর দুঃখ নেই। এত বড় একটা খুশির খবরেও কেন যেন খুশি হতে পারল না অরু। কি করে পারবে? গতকাল রাতেই নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছে সে। এসব কথা জানাজানি হলে মা আপা কেউই ওকে মেনে নেবে না, ভালোবাসবে না, উল্টে নোংরা বলে আখ্যায়িত করবে। এতগুলো দিন পরে একটুখানি খুশির মুখ দেখেছিল ওর পরিবারটা, অথচ অরু সবার আড়ালে সেটা ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে দিয়ে এসেছে। কৃত্তিক কেন করলো এমনটা? নিজের ভাবনার মাঝেই অরু তৎক্ষণাৎ মনে মনে ঠিক করে নিয়েছে, কৃত্তিককে ও প্রশ্ন করবেই করবে, তাতে যা খারাপ হবার হোক। তাছাড়া কৃত্তিক তো ওর সাথে খারাপ কোনো কিছু করার বাদ রাখেনি, তাহলে এত ভয় কিসের? অরুর অজ্ঞাত ভ্রমকে ভাঙিয়ে দিয়ে ফ্রেঞ্চ গেট ঠেলে আগমন ঘটে প্রত্যয়কে দেখে অরু এক নজর অনুর মুখের দিকে তাকিয়ে দ্রুত হেঁটে বাসার ভেতর চলে যায়। অরু চলে গেলে অনু নিজেও পা বাড়ায় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রত্যয়ের সাথে কথা বলা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না অনুর। কিন্তু পেছনে ঘুরে কয়েক কদম পা বাড়াতেই প্রত্যয় ওকে টেনে ব্যাকইয়ার্ডে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। প্রত্যয়ের এমন কাণ্ডে অনু রেগে মেগে ঝাঁঝিয়ে উঠে বলে, কি অসভ্যতা শুরু করেছেন, বাড়িতে কৃত্তিক ভাই আছে। প্রত্যয় ওর মুখটা শক্ত করে চেপে ধরে বলল, সো হোয়াট, ওই জন্যই তো বলছি আস্তে কথা বলো।
অনু ওর হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলল, কি চাই আপনার? আমাকে ইউজ করার স্বাদ মেটেনি? নাকি তিন্নির সাথে আজ দেখা হয়নি তাই রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে এসেছেন? প্রত্যয় চটে আছে খুব। মেয়েটার তেজের কাছে কিছুতেই পেরে ওঠে না সে। কিন্তু এই মুহূর্তে অনুর ব্লেডের মতো ধারালো কথার আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে হৃদয়টা। সেই সাথে মস্তিষ্ক হয়ে উঠেছে হিতাহিত জ্ঞানশূন্য। প্রত্যয় নিজেকে সামনে রাখতে না পেরে চড়াত করে তুঙ্গে উঠে যাওয়া মেজাজের বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। অনুর হাত দুটো মাথার উপরে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। ওর গলার কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে প্রত্যয় বলে, কথা না শুনলে জানে মেরে ফেলবো। গত 2 দিন ধরে কুকুরের মতো পেছনে পড়ে আছি। কিছু একটা এক্সপ্লেন করতে চাচ্ছি। একবারও সুযোগ দিয়েছ আমায়? এত তেজ কেন তোমার? প্রত্যয় এই প্রথমবার অনুকে তুমি করে অধিকার খাটিয়ে কথা বলল। প্রত্যয়ের মুখের তুমি আওয়াজটা যে এতটা সুমধুর তা অজানাই ছিল অনুর। প্রত্যয়ের মুখে তুমি শুনে হতবাক হয়ে ওর চশমার আড়ালে দুশোর চৌচূড়ার দিকে বিনা বাক্যে তাকিয়ে আছে অনু। একটুখানি থেমে প্রত্যয় পুনরায় কঠিন সুরে বলল, আর কি যেন বললে? ইউজ ইউজ করা কাকে বলে সেটা কি আদৌ বুঝো তুমি? নাকি বুঝেই যাকে তাকে গিয়ে এসব বলো? অন্য এবারও পুরোপুরি নিশ্চুপ। ও ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে প্রত্যয়ের চোখে। অনুকে তখন থেকে এভাবে অবাক নয়নে চেয়ে থাকতে দেখে রাগে আওয়াজটা মুহূর্তেই নিচু হয়ে গেল প্রত্যয়ের। চোখ দুটোতে হিংস্রতার জ্বলন্ত অঙ্গার ধপ করে নিভে গিয়ে তাতে জড়ো হলো একরাশ মুগ্ধতা। এলোমেলো অনুভূতিগুলো উত্থাল পাতাল ঢেউ তুলে আছড়ে পড়ছে মনের তটে। অনু এতটা কাছে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে ওর তপ্ত নিঃশ্বাসগুলো প্রত্যয়ের মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে বারে বারে। এবার আর কোনো কথা নয়। অনুর নিষ্প্রভ চোখে এক পলক চোখ রেখে প্রত্যয় নিজের খেই হারিয়ে ফেলল। মুহূর্তেই নিজের উষ্ঠাগত করে নিল অনুর তিরতির করে কাঁপতে থাকা অধর যুগল। অনুর ঠোঁটের ছোঁয়ায় হঠাৎ করে যেন উন্মাদনা ছড়িয়ে পড়ল প্রত্যয়ের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। অনুর দিক থেকে কোনোরূপ বাধা না আসাতে পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। এদিকে প্রত্যয়ের নরম ঠোঁটের স্পর্শে অনুর যান যায় যায় অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে 2 হাত দিয়ে প্রত্যয়কে ঠেলে সরিয়ে দিয়ে তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনু। অনুর ধাক্কায় প্রত্যয় নিজের সম্বিত ফিরে পেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে নরম সুরে বলল, আই এম সরি, আসলে। অনু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে না ঘুরিয়ে জবাব দিল, সরি বলতে হবে না, আপনি যান এখন। আমি তোমার সাথে কথা বলতে চাই অনু, একান্তে। আমায় কি একটুখানি সময় দেওয়া যায় না? অনু এবার ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের মুখোমুখি হয়ে শুধালো, প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় সেদিনের মতোই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল, 100%। আগামীকাল বিকেলে সি বিচে অপেক্ষা করব। অনুর এটুকু আশকারা পেয়ে প্রত্যয় যেন চাঁদ হাতে পেয়েছে। খুশির ঝিলিক ফুটে উঠেছে ওর চোখে মুখে। প্রত্যয়কে এভাবে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসতে দেখে অনু ভেতরে যেতে যেতে ঘাড় গড়িয়ে আবারও পেছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, বাবলটি আনতে ভুলবেন না যেন। প্রত্যয়ের নরম হাসি এতক্ষণে পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ও পেছন থেকে হাঁক পেড়ে বলল, যথা আজ্ঞা মহারানী। মাঝরাতে ফেরি লাইটের নিভু নিভু আলো আর সুইমিং পুলের নীলচে পানির কলকলানি মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলো ছায়া তৈরি করেছে। মাথার ওপর খোলা আকাশ, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে পেঁচা তুলোর মতো উড়ু মেঘে। আবার কখনো তির্যক রূপলি আলো ছড়াচ্ছে পুরো ভুবন জুড়ে। চাঁদের দিকে নিকটিনে ধোঁয়া ছাড়তে ছাড়তে সেটাই তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কৃত্তিক। রাত প্রায় 2:35, তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দায় এসে সিগারেট ধরিয়েছে সে। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে নিজের মনে জমানো অজস্র অযাচিত ভাবনাগুলোকে। অবশ্য এখন আর ভেবে লাভটাই বা কি? অরু তো সারা জীবনের জন্য ওর। অরু নামটা ভাবতে যতটা দেরি হলো, অরুর সেখানে উপস্থিত হতে ততটা দেরি হলো না। নিশুতি রাতে কারো নিস্তব্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃত্তিক পেছনে ঘুরে দেখল অরু দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের সুতির চুড়িদার, লম্বা চুলগুলো দিয়ে টুপটাপ পানি ঝরে শরীর ভিজে যাচ্ছে। তাতেও হেলদোল নেই অরুর। চোখে মুখে চরম বিষণ্ণতার ছাপ স্পষ্ট।
হাত পায়ের ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কুঁচকে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভিজেছে। অরুর এমন উদ্ভ্রান্তের মতো মুখশ্রী দেখে কৃত্তিক ভ্রু কুঁচকে শুধালো, এত রাতে শাওয়ার কেন নিয়েছিস, কি প্রয়োজনে? অরু জবাব দেয় না, চুপচাপ গিয়ে দাঁড়ায় কৃত্তিকের মুখোমুখি হয়ে। কৃত্তিকের পরনে কালো হুডি আর ওভারসাইজ ডেনিম। অরু নিষ্প্রভ চোখে কৃত্তিকের কালো কুচকুচে হুডিটার দিকে চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃত্তিক বিরক্ত ভঙ্গিতে বলল, এত রাতে না ঘুমিয়ে এখানে কি? আমার সাথে ঘুমাবি? ঘুমালে চল, আমিও একটু আরাম করে ঘুমাই। কৃত্তিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে ওর পেশিবহুল বুকের ওপর ধাক্কা দিয়ে ওরও কাঁদতে কাঁদতে বলল, কেন করলেন এটা? কী দোষ করেছি আমি? কোন দোষের শাস্তিস্বরূপ আমার জীবনটা এভাবে তছনছ করে দিয়েছেন আপনি? বলুন কেন, কি হলো বলুন? একবার, দুবার, তিনবার যখন কৃত্তিকের বুকের ওপর ওরু ধাক্কা দিতে যাবে, তখনই ওরও দুহাত শক্ত করে চেপে ধরে কৃত্তিক। চেহারায় গাম্ভীর্য টেনে এনে কঠিন সুরে বলে, যা করেছি খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করেছি। এবার এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য মঙ্গল। কৃত্তিকের কথায় অরু ঝাঁঝিয়ে উঠে বলল, আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জাহান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী, সে হিসেবে আপনি আমার সৎ ভাই। কিভাবে ভুলে গেলেন এটা? অরু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃত্তিক টান মেরে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে শক্ত করে ওর গাল দুটো চেপে ধরে বলল, খবরদার নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সব কিছু আমার, তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এভরিথিং ইজ বিলংস টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাটুকু শেষ করে অরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃত্তিক। কৃত্তিক ছাড়াতেই অরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতঃপর হেঁচকি তুলে অস্পষ্ট সুরে বলে, সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টে আমাকে নোংরা বলে ধিক্কার দেবে। তখন নিশ্চয়ই খুশি হবেন আপনি? কৃত্তিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল, আমি সমাজ মানি না, আর যে সমাজ আমার বউয়ের দিকে আঙুল তুলে কথা বলবে, আমি সেই সমাজে ধ্বংস করে দেব। আই রিপিট, ধ্বংস করে দেব। কৃত্তিকের কথা শুনে ওর চোখে চোখ রাখল ওরও। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানল, যে তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। অথচ ফর্সা পুরুষালীর তীক্ষ্ণ চোয়ালজোড়া মুখশ্রীটা কতই না সুদর্শন। এক মুহূর্তের জন্য ওরুর মনে হলো এ অসম্ভব সুন্দর মানুষটা ওর স্বামী। হুট করে কেমন কৃত্তিককে অন্য নজরে আবিষ্কার করছে ওরও। কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে দিল কৃত্তিকের বাম পাশে তার পত্নী রূপে। পরবর্তীতেই অন্য মনটা লাফিয়ে উঠে বলল, না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদমেজাজি বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। কারণ আর যাই হোক, সারা জীবন কৃত্তিকের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই ওরুর। কি হলো? হঠাৎ করে কৃত্তিকের কথায় ধ্যান ভাঙে ওরুর। বেরিয়ে আসে নিজের দিবাস্বপ্ন থেকে। ছোট্ট করে জবাব দেয়, কিছু না। কৃত্তিক ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে পুনরায় আশ্বস্ত করে বলে, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দুহাতে সামনে নেব। তোর গায়ে কলঙ্কের আঁচও আসতে দেব না। এইটুকু ভরসা রাখতেই পারিস হার্টবিট। কৃত্তিকের শেষ কথাতে ওর চকিতে মাথা তুলে বলল, কি? বলেছি তুই আমার হার্টবিট। ওরও কিছু বলবে তার আগেই ওর দিকে চোখ পাকিয়ে কৃত্তিক বলল, আর একটা প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপারগ ওরু আর কী বা করবে, মানের ভয়ে চুপচাপ পা বাড়ায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। কৃত্তিক অরুর যাওয়ার পানে তাকিয়ে দ্বিতীয়বার বিড়বিড়ায়, হার্টবিট। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয়াশক্তি উপন্যাসের পর্ব সংখ্যা 23। সঙ্গীন প্রণয়াশক্তি লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা 24। নির্ঝঞ্ঝাট বিদ্যাপীঠ, সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি। সান ফ্রান্সিসকোর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং নামকরা হওয়াতে এই ভার্সিটিতে ফরেনার শিক্ষার্থীদের অভাব নেই, সেই সাথে সাথে ফরেনার প্রফেসরদেরও। তবে আজ ভার্সিটি ক্যাম্পাসে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা নেই। এর কারণ শীতের শেষ ভাগ চলছে, যার দরুন সবাই সি বিচ, জঙ্গল, পাহাড় এথায় সেথায় ক্যাম্পিংয়ে গিয়েছে। এখানকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় নয়, হাতে কলমে কিংবা পর্যবেক্ষণ করেও অনেক কিছু শেখে। সারা বছর তাদের ক্লাসরুমের বাইরেও অনেক কার্যক্রম থাকে। ওরও বিগত কয়েক মাসে অনেক কিছুই শিখেছে, অনেক কিছু লক্ষ্য করেছে, ভালো মন্দ দুটোই। আমেরিকার সংস্কৃতির মধ্যে এমন অনেক কিছুই আছে যা শুনলে বা দেখলে গা ঘিন ঘিন করে ওঠে। তার মধ্যে নিখিল ভাইয়ের রিলেশনশিপ অন্যতম।
এখনও কৃত্তিকের বলা কথাগুলো মনে পড়লে নাক শিকয়ে উঠে যাচ্ছে ওরুর। ভার্সিটির গেট পেরিয়ে নরম সবুজ ঘাসগুলোকে পায়ে মারাতে মারাতে হিবিজিবি ভাবনায় বিভোর হয়ে আছে ওরও। ওর পরনে চিকন কারির সফেদ রঙের লং কুর্তি আর লেগিংস। কুর্তির উপরে এটি আছে লেডিস ডেনিম জ্যাকেট। লম্বা চুলগুলো পনিটেল করে গার্ডার দিয়ে বাঁধা। ধীরগতিতে হাঁটার জন্য মাথাটাও নিচু হয়ে আছে সেই কখন থেকে। ওই জন্যই তো সায়নী যে সেই কখন থেকে ওর সাথে সাথে হাঁটছে, ওর তাতে হদিস নেই। এতক্ষণ ধরে পাশে পাশে হাঁটার পরেও মেয়েটা একবার মাথা তুলে তাকালো না অবধি। কি এমন ভাবছে ও? মনে মনে বিরক্ত হয়ে সোজা গিয়ে অরুর সামনে দাঁড়িয়ে খানিকটা গাল ফুলিয়ে সায়নী জানালো, কি এমন ভাবছো বলো তো? সেই তখন থেকে তোমার সাথে সাথে হাঁটছি, খেয়ালই করছো না? অরু চট করে ভ্রম থেকে বেরিয়ে মাথা তুলে বলল, আরে সায়নী যে, কেমন আছে বলো? এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো? আই এম সরি, একটু বেখেয়ালেছিলাম। সায়নী এবার বুঝতে পারার মতো করে হ্যাসূচক মাথা দুলিয়ে বলল, ইটস ওকে, কিন্তু তুমি এতদিন কই ছিলে? কতদিন ক্যাম্পাসে আসো না বলো তো? সায়নীর কথায় ওরুর মনে পড়ে যায় সে নিখিল ভাইয়ের সত্যি জানার পর থেকেই আর ভার্সিটির গেট মারায়নি ও। তারপর আরও কত কী না হয়ে গেল, জীবনটা এখন এলোমেলো। আবার কি ভাবতে বসলে? অরুণ আশূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, কিছু না। সায়নী এবার হাসির ধারা ঠোঁট প্রসারিত করে বলল, এই অরু, জেকে স্যারের কী খবর? অরু ঠোঁট উল্টে বলল, ওনার কথা আমি কি করে জানবো? ওনাকে গিয়ে বরং জিজ্ঞেস করো। সায়নী এবার ভ্রুকুঞ্চিত করে বলল, তুমি ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? ঢং। সায়নীর কথায় অরু কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল। পরক্ষণেই সায়নী আবারও শুধালো, বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেনি? আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন। অরুর উত্তর শুনে সায়নী বেশ খুশি হয়ে যায়। খুশি হয়ে অরুর হাত জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার ননদিনী, তুমি জানো জেকে স্যারকে আমি অনেক পছন্দ করি, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। শুনেছি ব্যক্তি জীবনে উনি অনেক বেশি রাগী, আসলে কি তাই? সায়নীর কথার বিপরীতে অরু কিছু বলতে যাবে, তার আগেই ওর চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশে পুল সাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে। সেখানে নিখিল ভাইও উপস্থিত। তারা সবাই কোনো কিছু একটা নিয়ে বেশ উল্লাসে মেতে আছে, কিন্তু কি নিয়ে? অগত্যায় সায়নীর দিকে তাকিয়ে উল্টে প্রশ্ন ছুড়ে মারে অরু, আচ্ছা সায়নী, ওখানে কি হচ্ছে? সায়নী অরুর দৃষ্টিপাত অনুসরণ করে সেদিকে একবার তাকিয়ে বলল, সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশি নিখিল ভাই ওদের গ্রুপের টিম লিডার হয়েছে, সেটারই সেলিব্রেশন করছে বন্ধুবান্ধবদের নিয়ে। ও আচ্ছা। অরুর কথার মাথায় সায়নী অবিশ্বাসের সুরে বলে, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই, কত অল্প সময়ে কেমন টিম লিডার হয়ে গেল, তার ওপর দুইটা সুন্দরী গার্লফ্রেন্ড, সব দিক থেকে সোনাই সোহাগা, আহা। অরু মুখভঙ্গিমায় বিরক্তির ছাপ টেনে বলল, একজন মানুষের আবার দুইটা গার্লফ্রেন্ড হয় কেমন করে? সায়নী কুটকুটিয়ে হেসে বলল, হয় হয়, আমেরিকাতে সব হয়, চাইলে তুমিও। সায়নী এর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পেছন থেকে ডেকে উঠল কেউ, অরোরা। অরু জানে এটা কে, কে হতে পারে। এই পুরো ক্যাম্পাসে অরোরা বলে ওকে একজনই ডাকে, কিন্তু ও এখন কিছুতেই এই মানুষটার মুখোমুখি হতে চায় না। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে না শোনার ভান করে চোখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানেই। সায়নী পেছন ঘুরে বলল, আরে নিখিল ভাই যে, আপনি অরুকে চেনেন? নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকিয়ে পুনরায় ডাকল, অরোরা। সায়নী সামনে দাঁড়িয়ে আছে, নিখিলও এগিয়ে এসেছে। এবার আর ইগনোর করার সুযোগ নেই, পেছনে ঘুরতেই হবে, কিছু করার নেই ভেবে নিখিলের মুখোমুখি হতে যাচ্ছিল ওরু। এখনও পেছনে ঘুরেনি, ঘুরবে ঘুরবে ভাব। ঠিক তখনই কোথেকে যেন বাজখাই কর্কশ আওয়াজ কানে ভেসে এলো ওর, অরু। আচমকা কৃত্তিকের আওয়াজ পেয়ে কেঁপে উঠল ওরু। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখল ভবনের দোতলার অফিস রুমের করিডোরে দাঁড়িয়ে ওর দিকে কটমট করে তাকিয়ে আছে কৃত্তিক। কৃত্তিকের চোখের দিকে এক পলক তাকিয়ে একটা শুকনো ঢুক গিলে সায়নীকে উদ্দেশ্য করে ওরু বলে, চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সায়নীর হাত ধরেই দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় ওরু। পেছন থেকে নিখিল ডেকে বলল, আরে অরোরা, কথাটা তো শুনে যাও। নিখিল এখনও অরুর যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই অন্যদিক থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যে বলে, আরে ভাই, তুমি এখানে? তোমার গার্লফ্রেন্ডদের কেউ ধাক্কা মেরে পুলে ফেলে দিয়েছে,
একটাও তো সাঁতার জানে না, দুটোই হাবুডুবু খাচ্ছে। নিখিল আশ্চর্য হয়ে বলল, কি বলছো? কে ফেললো? তা তো জানি না, ভিড়ের মাঝে কে কাকে ধাক্কা দিয়েছে বলা মুশকিল। তুমি তাড়াতাড়ি যাও। নিখিল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অরু, সায়নী, নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে, যার ফলে নরম ঘাস আবৃত জায়গাটা শূন্যই পড়ে আছে। দোতলার করিডোর দিয়ে কৃতিক এখনও সেই শূন্যস্থানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। পায়ের স্যান্ডেল দুটো আঙুলের ভাঁজে নিয়ে খালি পায়ে সাগরের কোল ঘেঁষে হাঁটছে অনু। প্যান্টটা একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে উপরে তুলে প্রত্যয় অনুর পাশাপাশি হাঁটছে। সাগর পাড়ের চারিদিকে শঙ্খচিল আর পানকৌড়ির চিউচিউ আওয়াজ। অনু বাবলটিতে একটা করে সিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে। সেই কখন থেকে ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণে নীরবতা ভেঙে সর্বপ্রথমে সায়রি বলে ওঠে, তুমি, না মানে আপনি ভারী অদ্ভুত জানেন। কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেই বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয়? প্রত্যয়ের কথায় অনু শব্দ করে হেসে বলল, ইউ ক্যান কল মি তুমি। এত ইতস্ত কেন হচ্ছেন? আফটার অল উই কিসেস ইচ আদার। অনুর কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল প্রত্যয়ের চোখে। ও তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে তোমার কিছু জানার নেই? অনু গম্ভীর গলায় বলল, আছে তো, অনেক কিছু জানার আছে। প্রত্যয় শুধালো, বলো কি জানতে চাও? সব বলবো তোমায়, নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আপনার লং টাইম লাভ হিস্ট্রি, তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করারই বা কারণটা কি? অনুর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য প্রত্যয় একটু রয়েস হয়ে বলল, প্রথমত তিনি আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর চিট করেছে, জামা কাপড়ের মতো সুগার ডেডি চেঞ্জ করেছে। তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায়? তাছাড়া ও হাইলি ড্রাগ অ্যাডিক্টেড। এক কথায় বলতে পারো ওর জীবনে শুদ্ধ বলে আর কিছুই অবশিষ্ট নেই। এসবের কারণে তিন্নির প্রতি আমার ঘৃণার মনোভাব তৈরি হয়েছে আরও কয়েক বছর আগেই। আর এখন তো ওকে মনে রাখার প্রশ্নই ওঠে না। ওকে মাঝে মধ্যেই আমার পাগল মনে হয় জানো। এতদিন খবর ছিল না, যেই আমি বছরখানিক ধরে একটু মুড অন করেছি, এখন আবার আঠার মতো পেছনে লেগে আছে। ওর কাজে বোধ হয় আমার জীবনটাকে অগোছালো করে দেওয়া। তবে এরপর ও যদি দ্বিতীয়বার এমন কিছু করে, আমি যথাযথ ব্যবস্থা নেব, আই প্রমিস। একটুখানি থেমে বুকের ভেতরের চাপা নিঃশ্বাসটা উগড়ে দিয়ে প্রত্যয় আবারও বলেন, এবার তুমি যদি বলো তুমিই কেন, সেটার উত্তর আমার জানা নেই। তোমাদের ভিসা টিকিট প্রসেসিংয়ে অসংখ্যবার তোমার ছবি দেখেছি আমি, তেমন কিছুই ফিল হয়নি। কিন্তু সেদিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। উত্তাল ঢেউয়ের পানে চেয়ে এক মনে কথাগুলো বলে অনুর দিকে তাকিয়ে প্রত্যয় শুধালো, প্রেম তো অনেকের সাথেই হয়, ভালোবাসার মানুষ কয়জন হতে পারে বলো? অনু, তুমি কি আমার শেষ ভালোবাসা হবে? জানি না। প্রত্যয়ের মুখের ওপর কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ায় মুখ টিপে হাসছে অনু। প্রত্যয় ওর পেছন পেছন হেঁটে এসে বলল, এই মেয়ে, এত মুড সুইং হয় কেন তোমার? অনু পেছনে ঘুরে শুধালো, কেন, ভয় করছে? সামলাতে পারবেন না? প্রত্যয় ওর হাতের মাঝে হাত ঢুকিয়ে দিয়ে বলল, তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামনে নেব। গোধূলিবেলা চলমান, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে অমাবস্যা রাত। পুরো আকাশ কুটকুটে কালো মেঘে ছেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণেই পশ্চিম আকাশ রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠছে। তার সাথে বাতাসের তাণ্ডব তো আছেই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই বিকেল থেকেই। রাতে বোধ হয় ঝড় আসবে। ভার্সিটির গেটের সামনে একটা কাকপক্ষীও অবস্থিত নেই। সবাই যে যার মতো চলে গিয়েছে। শুধুমাত্র ওরই ছাতা হাতে নিয়ে সেই কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। শেষ বাসের এখনও সময় হয়নি, কিন্তু এই ঝড়ের মাঝে শেষ বাস আসবে কিনা সন্দেহ। ওদিকে বৃষ্টির টোপ ধীরে ধীরে বেরিয়ে চলেছে। হাতে ছাতা থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে। ওরু হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ছেড়ে সরাচ্ছে। তখনই বিকট আওয়াজে হর্ন বাজিয়ে ভার্সিটির গেট থেকে বের হয় কৃত্তিকের কালো রঙা মার্সিডিজ। বাহিরে ততক্ষণে ঝুম বৃষ্টি। কৃত্তিক অরুর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাছ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, উঠে আয়, রাত হলে ঝড় আরও বাড়বে। আজ আর মনে হয় না শেষ বাস আসবে। থাইল্যান্ড থেকে আসার পর থেকেই কৃত্তিকের উপর মহা বিরক্ত অরু। না পারতে কথা বলে না, এখনও বলতে ইচ্ছে করছে না।
তাই ও দাঁড়িয়ে না থেকে চুপচাপ হাঁটা ধরে বৃষ্টি স্নাত রাস্তার ফুটপাত ধরে। কেন যেন মনের মাঝে জিদ চেপে বসেছে, কৃতিকের কথাটা কিছুতেই শুনবে না আজ। সবসময় কৃতিকের জিদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত অরুণ। কৃতিকের জিদের বসে করা কর্মকাণ্ড মনে পড়তেই হাঁটার গতি আরও বাড়িয়ে দিল ও। পায়ের জুতা পানিতে ভিজে জপ জপ আওয়াজ হচ্ছে, তবুও হনহনিয়ে হাঁটছে ওরও। তবে বেশি দূর এগোনোর আগেই পেছন থেকে ওরা ছাতাটা টান মেরে নিয়ে নেয় কৃতিক। মাথার ওপর থেকে ছাতা সরে যাওয়ায় কয়েক মুহূর্তের মাঝেই ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে যায় ওরও। কৃতিকও তাই। ফর্মাল ড্রেস আপ, ব্ল্যাক শু, রিস্ট ওয়াচ সব কিছু ভিজে একাকার। হুট করে ছাতা কেড়ে নেওয়াতে ওরু ভ্রুকুচকে পেছনে ঘুরে দেখতে পায় ওর হ্যালো কিট্টি ছাতাটার বেহাল দশা করে ছেড়ে দিয়েছে কৃতিক। সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেলে কৃতিক বলল, এবার যা। ওরও কম যায় না। কৃতিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাঝে হাঁটা ধরে সামনের দিকে। তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখিয়ে আর পার পেল না ওরও। সামনের দিকে এক কদম দিয়েছে কি দেয়নি, তার আগেই ওর বুকের কাছে জামাটা খামচে ধরে কৃতিক। এভাবে হঠাৎ আক্রমণে কেঁপে ওঠে ওরু, হকচকিয়ে বলে, কি করছেন, জামাটা ছিঁড়ে যাবে তো। কৃতিক ওর কথায় পরোয়া না করে অরুর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, কথা শুনছিস না, অনেক সাহস বেড়ে গিয়েছে দেখছি। আমার সামনে তেজ দেখাতে এলে সোজা গাড়িতে নিয়ে বাসও সেরে ফেলবো। আর তুই এটা খুব ভালো করেই জানিস আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়ি থেকে বস। কৃতিকের লাগামহীন কথার পাছে গলার স্বর মুহূর্তে ক্ষীণ হয়ে এলো অরুর। বরাবরের মতো এবারও কৃতিকের জিদের কাছে হেরে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ল ও। অরু গাড়িতে বসতেই কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বাইরের বৃষ্টির রিমঝিম আওয়াজ গাড়ির হাই কোয়ালিটির জানালা ব্যাক করে মোটেই ভেতরে আসতে পারছে না। চারিদিকে পিনপতন নীরবতা। শুধু একটু পরপর নীরবতা ভেঙে সশব্দে হাঁচি দিচ্ছে কৃতিক। হাঁচি দিতে দিতে চোখ নাক লালচে বর্ণ ধারণ করেছে তার। সেই কখন থেকে মানুষটা এক ধারে হাঁচি দিচ্ছে দেখে ওরও একটু আগ বাড়িয়ে বলে, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধ হয়। কৃতিক আবারও হাঁচি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলে, গত 2 দিন ধরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গেছে। কৃতিকের কথায় ওরও বেশ অবাক হয়। একই বাড়িতে থাকে ওরা 3 জন, অথচ একটা মানুষের গত 2 দিন ধরে জ্বর। ওরা সেটা জানি না। আর কৃতিকই বা কেমন, জ্বর হলে মানুষ এতটা স্বাভাবিক কী করে থাকতে পারে। মুখ দেখি বোঝার উপায় নেই যে মানুষটার শরীর খারাপ। সবসময় সেই রাগি রাগি ভাব। উত্তাল প্রকৃতি রাত বাড়ার অপেক্ষা করেনি আর। সন্ধ্যা রাতেই শুরু করে দিয়েছে তীব্র ঝড়ের তাণ্ডব। অনুর সাথে মাত্রই কথা হলো অরুর। সেও ঝড়ের মাঝে কোনো এক ক্যাফেতে আটকা পড়েছে। সাথে অবশ্য প্রত্যয় আছে, চিন্তা করার কারণ নেই। অনুর সাথে কথা হওয়ার পরপরই বিদ্যুৎ চলে গিয়েছে। এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় অরু একটু ভরকে গেল। অন্য সময় বিদ্যুৎ গেলেও বাহিরে থেকে আসা সোডিয়ামের আলোয় আলোকিত থাকে হলরুম, অথচ আজ নিকষ কালো গুটগুটে অন্ধকার। ব্যাপারটা বোঝার জন্য কাঁচের দেয়ালে উকি দিতেই অরু দেখতে পায় বাড়ির বাইরের রাস্তায় কোথাও 1 ফোঁটা আলো নেই। হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও বৈদ্যুতিক তার বিচ্যুত হয়ে এমনটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে চারিদিকের এমন তীব্র অন্ধকারে অরুর কেমন গা ছমছম করছে। ও কোনো মতে অন্ধকারে সিঁড়ি হাতড়ে কৃতিকের রুমের দিকে পা বাড়ায়। কৃতিক রুমেই আছে, অথচ ও রুমটাও পুরোপুরি তিমিরে ঢাকা। একটু সময় নিয়ে খুঁজতে খুঁজতে কৃতিকের রুমের দরজায় বাইরে কয়েকবার টোকা মেরে অরু মিনমিনিয়ে বলল, একটু ফোনের ফ্ল্যাশটা অন করবেন, ভয় করছে। অরু বলার সঙ্গে সঙ্গে কৃতিক মোবাইলের ফ্ল্যাশ অন করে বলল, ভেতরে আয়। অরু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মৃদু আলোতে দেখতে পায় কৃতিক কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে আর গতানুগতিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অরু জানে কৃতিক কখন এমনটা করে, তাই ও এগিয়ে গিয়ে শুধালো, জ্বর বেড়েছে, আমি কি একটু চেক করে দেখব? কৃতিক হাসকি স্বরে জবাব দিল, নিষেধ করেছি? অরু এবার একটু সংকোচ নিয়ে কৃতিকের কপালে হাত ছোঁয়ায়, অতঃপর বলে, আপনার আপনার অনেক জ্বর, কি করে ঠিক আছেন বলুন তো? কথাটা বলে অরু মোবাইল হাতে নিয়ে উঠতে নিলে কৃতিক নিজের তপ্ত হাত দিয়ে অরুর হাত টেনে ধরে শুধায়, কোথায় যাচ্ছিস? অরু পেছন ঘুরে বলে, কাপড় ভিজিয়ে নিয়ে আসছি, মাথায় জলপট্টি দিলে ভালো লাগবে, ততক্ষণ একটু অন্ধকারে থাকুন।
সন্ধ্যা রাত পেরিয়ে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 10টার কোঠায়। বিদ্যুৎ এখনো আসেনি, আর না অনু ফিরেছে। অরু সে যে কৃত্তিকে শিউরে বসেছে, এখনো বসেই আছে। বৃষ্টির রিমঝিম আওয়াজে চোখ দুটো ভার হয়ে এসেছে ঘুমে। এবার মনে হচ্ছে যাওয়া দরকার। তাই ও কৃত্তিকের মাথায় জলপটিটা উল্টে দিয়ে বলল, আমি এখন যাই, ঘুম পেয়েছে। তৎক্ষণাৎ ওর হাতটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ রেখে কৃত্তিক বলে, কোথাও যাবি না তুই, এখানেই বসে থাক। বৃষ্টি কমেছে, বিদ্যুৎ আপা দুটোই চলে আসবে। তাছাড়া আমার ঘুম পেয়েছে তো। কৃত্তিক অরুর কথায় তোয়াক্কা না করে বলল, ঘুমাতে হবে না, আমি বলেছি তুই যাবি না, তার মানে যাবি না, নয়তো সবাইকে বলে দিব তুই আমার বউ। অরুর দাঁত কিরমির করে বিরক্ত হয়ে বলল, ব্ল্যাকমেলটা আপনি খুব ভালোই করতে পারেন, সব আমাকে শাস্তি দেওয়ার ধান্দা। কৃত্তিকের সাথে কথায় না পেরে অগত্যায় অরু ঘুমু ঘুমু চোখ নিয়ে টলতে টলতে কৃত্তিকের কাছেই বসে থাকে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে খুব ভোরে ঘুম ভেঙেছে অরুর। কেমন যেন গরম লাগছে সব কিছু। গলার কাছে গরমটা একটু বেশি লাগছে। চোখ দুটো তখনও খোলেনি ও, তবে আশেপাশের সুঘ্রাণটা বারবার নাকে এসে সুরসুরি দিচ্ছে। চন্দন কাঠের স্নিগ্ধ মন মাতানো সুবাস। একটা লম্বা শ্বাস টেনে সুবাসিত সুবাসিত বাতাসটা ভেতরে পুরে নিয়ে নড়ে চড়ে ওঠে অরু। কিন্তু এ কি, নড়াচড়ার করার কোনো উপায়ান্তর নেই। মনে হচ্ছে হাত পাকেও বেঁধে রেখেছে। কিন্তু কে দেখাবে এই দুঃসাহস? নিজেকে এভাবে বাঁধনে আবিষ্কার করে আচমকায় চোখ খুলে ওরও। চোখ খোলার সঙ্গে সঙ্গে দুনিয়া দুলে ওঠে ওর। ওরও কৃত্তিকের বিছানায় কৃত্তিকের সাথে ঘুমিয়ে আছে। কৃত্তিক নিজের হাত পা দিয়ে ওরুকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওরুর লম্বা চুলগুলো কৃত্তিকের কালো টি শার্টের সাথে মিলেমিশে একাকার। এভাবে কৃত্তিকের পাশে নিজেকে আবিষ্কার করে ওরু ঘাবড়ে গিয়েছে। মনে মনে ভাবছে, আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কৃত্তিকের পিঠের নিচ থেকে নিজের চুলগুলো আস্তে করে টেনে বার করতে করতে অরুর চোখ চলে যায় কৃত্তিকের ঘুমন্ত মুখের দিকে। এত রাগ, এত জিদ, এত বেপরোয়া স্বভাব কোনো কিছুরই লেশমাত্র নেই ঘুমন্ত মুখটাতে। এখন যা রয়েছে সেটা কেবলই আকর্ষণ। যে কেউ এই ঘুমন্ত মুখটা দেখলে তীব্র আকর্ষণ অনুভব করবে। কি সুন্দর চেহারা, মাশাল্লাহ। ঘুমের মাঝে কৃত্তিক খানিকটা নড়ে চড়ে উঠতেই ভ্রম ছুটে যায় অরুর। ও দ্রুত বিছানা ছেড়ে চুলগুলো হাত খোপা করতে করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে কী ভেবে যেন আবারও একবার ফিরে এসে ঘুমন্ত কৃত্তিকের কপালে হাত ছোঁয়। অতঃপর মনে মনে নিশ্চিন্ত হয়ে বলে, যাক, তীব্র জ্বরটা কমে গিয়েছে, এখন আমি দ্রুত ভাগি। রুমে আসতেই পা দুটো থমকে যায় অরুর। আপা এখনও ঘুমিয়ে আছে, এই ফাঁকে কিছু একটা অজুহাত বানাতে হবে। কিন্তু কি বানানো যায়? অরু যখন অজুহাত ভাবতে ভাবতে দাঁত দিয়ে নখ কাটায় ব্যস্ত, তখনই আড়মোড়া ভেঙে অনু বলে, কিরে, এত সকালে আবার কোথায় যাচ্ছিস? অরু ধরা পড়ে যাওয়া চোরের মতো আমতামতা করে বলে, কোথাও না তো, এখন আবার কোথায় যাব? অরুর কথায় গুরুত্ব না দিয়ে অনু পুনরায় শুধালো, হ্যাঁ রে, কাল কখন এসেছিলি ঘুমাতে? অরু ভ্রুকুচকে বলে, কোথা থেকে আসবো? আরে তুই তো কাল রাতে কৃত্তিক ভাইয়ের মোবাইল থেকে মেসেজ দিলি আমায়, তুই নাকি পড়ছিস, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঘুমাতে দেরি হবে, ওই জন্যই তো তোকে আর ডিস্টার্ব করিনি, রুমে এসে ঘুমিয়ে পড়েছি। অরু এতক্ষণে বুঝলো ওর হয়ে কৃত্তিক মেসেজ করেছে অনুকে। এবার ও একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ রে আপা, অনেক কঠিন পড়া ছিল, ওই জন্যই তো কৃত্তিক ভাইয়ের রুমে গিয়েছিলাম পড়া বুঝতে, বাড়িতে স্যার থাকলে যা হয় আর কি। এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে নিজের শরীরের গন্ধ নিল অরু। পুরো শরীর জুড়ে স্যান্ডেলউড পারফিউমের গন্ধ মোমো করছে। যে কেউ কাছে কাছে এলে বুঝতে পারবে এটা কৃত্তিকের শরীরের গন্ধ। অরু উপায়ান্তর ভেবে না পেয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে অনুর উদ্দেশ্যে বলল, আমি একটু শাওয়ার নিয়ে আসছি, তুই থাক। অনু হাই তুলতে তুলতে আবারও ঘুমাতে ঘুমাতে বলল, এত সকালে শাওয়ার নেওয়ার কি আছে, পাগল মেয়ে। এই পর্যন্তই ছিল সঙ্গীন প্রণয় শক্তি উপন্যাসের 24 নম্বর পর্ব। পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আপলোড করা হবে। আপনারা যারা ভাবছেন ওরও কি আদৌ প্রেমে পড়বে কৃত্তিকের, তা জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বগুলো দেখতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।